হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের মাধ্যমিক 2022-এর দুটি অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের চ্যানেলের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে এসে পৌঁছায়। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা এই নোট দুটোর পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, অথবা ভিডিও থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো। তোমাদের তার আগে তোমরা নোটটা দেখে নাও। নোটটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো। যদি এইখান থেকে না বুঝতে পারো, পরবর্তীকালে তোমরা স্ক্রিনশট মেরে নিও অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। এবার আলোচনা শুরু করা যাক। এটা হচ্ছে 4 মার্কসের অবশ্যই অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে কি, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি? এটা এরমভাবে আসতে পারে, আবার আসতে পারে যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় না কেন? তাহলে যদি বলা যায় না কেন আসে, তখন পক্ষে এবং বিপক্ষে দুটোই যুক্তি দিতে হবে। আবার যদি স্বাধীনতা সংগ্রাম কেন বলা হয়, সেক্ষেত্রেও পক্ষে বিপক্ষে যুক্তি দিতে হবে। তাহলে এবার তোমাদের আলোচনা শুরু করা যাক যে 1857 খ্রিস্টাব্দে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম এই বিদ্রোহকে বলা যায় কি না। এই প্রসঙ্গে বিনায়ক দামোদর সাবরকর তার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন। তবে মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি না তা নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত প্রকাশ করেছে। যারা প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছে 1857 খ্রিস্টাব্দে, তাদের মধ্যে আগেই তো বলে দিলাম যে বিনায়ক দামোদর সাবরকর বলেছে। কারণ তার মতে যে এই বিদ্রোহে সিপাহীদের নেতৃত্বে ভারতীয়রা স্বাধীনতার লক্ষ্যে এই বিদ্রোহে জড়ো হয়েছিল। পরবর্তীকালে তার মতকে সমর্থন করে অধ্যাপক সুশোভন সরকার, হীরেন্দ্রনাথ মুখার্জিও এই বিদ্রোহকে জাতীয় মুক্তি সংগ্রাম বা স্বাধীনতার যুদ্ধ বলে উল্লেখ করেছেন। কারণ এরা মনে করেন ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ, মানে ভারতের বিশেষ বিশেষ অঞ্চলের মানুষ তাদের স্বার্থ ভুলে সকলেই এই বিদ্রোহে যোগদান করেছিল। কারণ এটা খালি সেনাবাহিনীর বিদ্রোহ ছিল না। অধ্যাপক সুশোভন সরকারের মতে ইটালির কার্বোনারি আন্দোলনকে যদি আমরা মুক্তিযুদ্ধ বলতে পারি, তাহলে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের মুক্তিযুদ্ধ বলা যাবে। অধ্যাপক পিসি যোশী তার 1857 ইন আওয়ার হিস্ট্রি গ্রন্থেও তিনি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছে। এতে গেল পক্ষে যুক্তি, এবং তারা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছে। এবার বিপক্ষে যুক্তি, আরও কত ঐতিহাসিকগণ বলেছেন যে
এই মতকে খণ্ডন করেছেন। তারা বলেছেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কখনোই প্রথম স্বাধীনতা সংগ্রাম হতে পারে না। এই বিদ্রোহ ছিল সামন্ত শ্রেণীর বিদ্রোহ। আর যারা বলেছে যে এটা প্রথম স্বাধীনতা সংগ্রাম হতে পারে না, সেই সব ঐতিহাসিকদের মধ্যে আমরা নাম করতে পারি তাদের ডক্টর রমেশচন্দ্র মজুমদার, রজনীপাম দত্ত, এম.এন. রায় প্রমুখ সিপাহী বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন। সুরেন্দ্রনাথ সেন তার 1857 গ্রন্থে বলেছেন 1857 বিদ্রোহকে কখনোই স্বাধীনতা সংগ্রাম বলা যায় না। অপরদিকে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারও তার হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে বলেছেন যে 1857 বিদ্রোহকে প্রথম ভারতীয় বা স্বাধীনতার যুদ্ধ কোনোটাই বলা যায় না। প্রকৃতপক্ষে মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করার জন্য যে সর্বজনীন আদর্শ ও লক্ষ্য থাকা দরকার, তার মতে তা 1857 বিদ্রোহে ছিল না। তিনি আরও বলেছেন, সমগ্র বাংলাদেশ এবং দাক্ষিণাত্যের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এই বিদ্রোহ থেকে দূরে ছিল। অর্থাৎ তার মতে মুষ্টিমেয় কয়েকজন লোক এই বিদ্রোহে যোগ দিয়েছিল, তাই এটাকে স্বাধীনতা সংগ্রাম বলা যায় না। পাঞ্জাব, রাজপুতনা, সিন্ধু প্রদেশ সিপাহী বিদ্রোহ তেমনভাবে আমরা দেখেছি যে প্রভাব ফেলতে পারেনি। এছাড়া বিদ্রোহীরা লুটতরাজ চালিয়েছিল এবং এই সময় হিন্দু মুসলিম দাঙ্গা এই বিদ্রোহের জাতীয়তাবাদী চরিত্রকে নষ্ট করে দিয়েছিল। বিদ্রোহীদের মধ্যে স্বাধীনতা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণাই ছিল না এবং তারা ব্রিটিশ শাসনের সম্পূর্ণ অবসানও চায়নি। তাই যারা বিপক্ষে যুক্তি দেখায় তাদের মতে সিপাহী বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলা যায় না, কারণ এই বিদ্রোহের জাতীয়তাবাদী চরিত্র নিয়ে নানা তর্ক বিতর্ক আছে। এদিক থেকে কোনো মতেই এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় না। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে আমরা এটা বলতে পারি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ না বলা গেলেও স্বাধীনতা আন্দোলনের যে প্রেক্ষাপট বা পটভূমি তৈরিতে এই বিদ্রোহ সাহায্য করেছিল সে কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না। তাই এখানে বলে রাখি যে এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা যায় কি না, এটা বললে শুধু বিপক্ষে যুক্তি দেখালেই হবে না, পক্ষের যুক্তিগুলো দেখাতে হবে তোমাদের। এবার পরের আরেকটা অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের সুপারিশগুলো কি ছিল। 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর এলাহাবাদের দরবারে মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি হিসাবে ভাইসরয়, যিনি ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, সেই লর্ড ক্যানিং ঘোষণাপত্র পাঠ করে। যে ঘোষণাপত্র পাঠ করেছিল তার নামই মহারানী ঘোষণাপত্র নামে পরিচিত। মহাবিদ্রোহের পর আমরা জানি যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়েছিল। এই সময় ব্রিটিশ পার্লামেন্টে ভারতের শাসন ব্যবস্থা সম্বন্ধে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়ে একটা আইন পাস হয়। সেই আইনটা হচ্ছে অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই সময় এই আইন অনুযায়ী ভারতের শাসনভার রানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেয়া হয়। এই ক্ষমতা হস্তান্তরের কথা ক্যানিং এলাহাবাদের দরবারে প্রকাশ করেন যে এখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন করবে না, ভারতের শাসন ব্যবস্থা মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যাবে এবং তিনি ভারতের শাসন করবে। আমরা এই সমস্ত কথা
কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের গায়ে লেখা আছে, সেখানে আমরা দেখতে পারি। যাই হোক, মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছিল? আমরা জানি যে লর্ড ডালহৌসির আমলে সত্যবিলোপ নীতি যে গ্রহণ করা হয়েছিল, তা এই ঘোষণায় প্রথমেই ঘোষণা করা হয় লর্ড ডালহৌসির আমলে প্রবর্তিত সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হবে এবং রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। দ্বিতীয় পয়েন্ট কি? দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, অর্থাৎ দেশীয় রাজ্যগুলো তার আভ্যন্তরীণ সমস্ত কিছু ব্যাপার নিজেরাই মেটাবে। 3 নম্বর কি? দেশীয় রাজাদের সঙ্গে পূর্বেকার সন্ধি এবং শর্ত যেগুলো সরকার হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে, সরকার পরবর্তীকালে তা মেনে নেবে। 4র্থ পয়েন্ট কি? দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না, কিন্তু অভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা, সেই শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ব্রিটিশ সরকার বহন করবে। এছাড়া 5ম পয়েন্টে কি বলা হয়? প্রতিটি ভারতবাসীর ধর্মীয় স্বাধীনতা মেনে নেওয়া হবে, অর্থাৎ এখানে ধর্মের কোনো ধর্মীয় ক্ষেত্রে কোনো ভেদাভেদ থাকবে না, অর্থাৎ সকলেই ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে। 6ষ্ঠ পয়েন্ট কি? যোগ্যতা অনুসারে সকল ভারতীয়কে সরকারি চাকুরিতে যোগদানের অধিকার দেওয়া হবে, অর্থাৎ যদি কোনো ভারতীয় কোনো সরকারি চাকরি যে সেই চাকরিতে তার যা পদপ্রার্থীকে যে যোগ্যতা হওয়া দরকার, সেই যোগ্যতা যদি থাকে তবে ভারতীয়দের সেই চাকরিতে নেওয়া হবে, যা ইতিপূর্বে নেওয়া হতো না ইস্ট ইন্ডিয়া কোম্পানির। 7ম পয়েন্ট কি? ভারতীয়দের সামাজিক অধিকারে ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করবে না। 8ম কি? দেশীয় রাজ্যগুলিতে সিংহাসন নিয়ে কোনো উত্তরাধিকার সংক্রান্ত যদি বিরোধ দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে ভাইসরয়ের সিদ্ধান্তই চূড়ান্ত। রাজ্যগুলোর রাজাদের মৃত্যুর পর কে সিংহাসনে বসবে তা নিয়ে যদি তাদের নিজেদের মধ্যে দেশীয় রাজবংশের লোকেদের মধ্যে যদি গোলযোগ বাঁধে, তাহলে সেখানে সেই গোলযোগের মীমাংসা করবে ভাইসরয়। আর 9ম কি? ভারতীয়দের প্রাচীন ঐতিহ্য, রীতিনীতি ও সামাজিক ব্যাপারে ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করবে না। এই ছিল মহারানীর ঘোষণাপত্র। তাহলে এই ঘোষণাপত্র শুধু দিলে হবে না, এর সঙ্গে আমাদের যদি সুপারিশগুলো কী ছিল তার গুরুত্বটাও দিয়ে দিতে হবে। তাহলে গুরুত্ব কী ছিল? গুরুত্ব হচ্ছে সিপাহী বিদ্রোহের কারণগুলিকে অনুধাবন করে ব্রিটিশ সরকার মহারানীর ঘোষণাপত্রের মধ্য দিয়ে সেগুলো কিছুটা হলেও দূর করার চেষ্টা করেছিল, অর্থাৎ ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে এই সিপাহী বিদ্রোহের পেছনে কী কারণ থাকতে পারে। সুতরাং সেই কারণগুলো যদি আমরা দূর করতে পারি তবে আর বিদ্রোহ হবে না। এর দ্বারা মূলত দেশীয় রাজা বা ভারতীয় সমাজকে আশ্বস্ত করা হয়েছিল যে তোমরা তোমাদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না, তোমরা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপারে তোমরাই নিজেরা সব সিদ্ধান্ত নেবে। আবার অন্যদিকে এর মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের ভিত তৈরি হয়েছিল, কারণ এতদিন কোম্পানির শাসন চলছিল, এর দ্বারা ব্রিটিশ সরকারের ভিত রচনা হয়েছিল। কিন্তু এই ঘোষণার দ্বারা পরবর্তীকালে
বাস্তবায়িত করেননি ব্রিটিশ সরকার এই শর্তগুলো। তাই রমেশচন্দ্র মজুমদার বলেন মহারানীর শাসনকাল ছিল প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়। তাহলে তোমরা এইগুলো লিখলে 4 নম্বরের কোশ্চেনে যথেষ্ট। তোমরা যদি সবকটা লেখো তাহলে তোমরা ভালো নম্বরই পাবে। তাই তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও অথবা স্ক্রিনশট মেরে নিও। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টেক কেয়ার, বাই।